সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর সংবাদ আয়োজন এবং পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। নর্থ কোরীয় হ্যাকারদের হামলার আশঙ্কায় দেশে অনলাইন ব্যাংকিং সীমিত, রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এটিএম এ লেনদেন বন্ধ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে, জন প্রতি 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি পরিবারের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী, ঝুঁকি মোকাবেলায় দৃষ্টান্ত বাংলাদেশ মন্তব্য। বিদ্যুতায়ন, গুলি ও দুর্ঘটনা সহ বিভিন্নভাবে 19 বছরে 106 বন্য হাতির মৃত্যু, কারণ অনুসন্ধান চেয়ে করা রিট খারিজ। করোনা শনাক্তের হার কমলেও মৃত্যু কমছে না, 24 ঘন্টায় 36 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1892 জন। এবং অবিরাম করতালিতে সম্মুখ সারির কর্ণযোদ্ধাদের সম্মান প্রদর্শন, 15ই সেপ্টেম্বর আবার 1 মিনিটের কর্মসূচি। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে: করোনাকালে শিশুদের সময় কাটানোর খবর, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাব বিস্তারিত সংবাদে। উত্তর কোরিয়ার একটি হ্যাকিং গ্রুপ আবারও বাংলাদেশের অনলাইন ব্যাংকিং সিস্টেমে হামলা চালাতে পারে, এমন আশঙ্কার খবরে দেশের অনলাইন ব্যাংকিং সীমিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পেয়ে এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের এটিএম বুথে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত লেনদেন বন্ধ করেছে। ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে অনলাইনে কেনাকাটা ও টাকা উত্তোলনও বন্ধ রেখেছে অনেক ব্যাংক। রিজভিন হাউসের রিপোর্ট। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিং এর মাধ্যমে চুরির ঘটনার কুল কিনারা হয়নি এখনো। এরপর কয়েক দফায় বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি করে নগদ টাকা তুলে নেওয়া এবং দেশে ও দেশের বাইরে থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অনলাইনে ব্যাংকিং খাতে জালিয়াতির ঘটনায় আটকও রয়েছেন ইউক্রেন এবং আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক। গত 26 অগস্ট এবং 3 সেপ্টেম্বর সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা এবং এফবিআই সহ যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সি বাংলাদেশকে জানিয়েছে উত্তর কোরিয়ার বিগল বয়েজ নামের একটি গ্রুপ হ্যাকিং এর চক্রান্ত করছে। বেসিক্যালি গত মাসের শেষ সপ্তাহে সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের কাছে একটা ইমেল আসে, there is a likelihood of cyber ATM গুলো একটা সার্টেন টাইম পরে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রানজাকশন করার জন্য, প্লাস এনপিএসবি কোনো ব্যাকআপের এনপিএসবি এর মাধ্যমে কানেকশনটা ট্রানজাকশনটা একটা সার্টেন পয়েন্টের জন্য বন্ধ রেখেছে। সুইফট কতক্ষণ ওপেন রাখবো, কতক্ষণ বন্ধ রাখবো, কোন সময় রাখবো, এগুলোর একটা সর্ট অফ বিভিন্ন ধরনের স্টেপস নেওয়া হয়েছে। যেমন ফিজিক্যাল ভিজিলেন্স বাড়ানো হয়েছে, কারণ এটা শুধুমাত্র সিস্টেম দিয়েও হবে না, ফিজিক্যাল ভিজিলেন্স অলসো ইম্পর্টেন্ট। এককভাবে সবচেয়ে বড় এটিএম এবং পিওএস নেটওয়ার্কের সুবিধাদানকারী বেসরকারি ডাচবাংলা ব্যাংক অবশ্য বাংলাদেশ ব্যাংক সতর্ক করার আরো আগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। আমরা রিস্কি কান্ট্রিগুলো থেকে ট্রানজাকশন ডিসঅ্যালাউ করে দিছি, যে ওইসব কান্ট্রি থেকে যেন কোনো ট্রানজাকশন আমরা একদম টোটালি বন্ধ। আবার ওয়ার্ল্ডের রেস্ট অফ দ্য কান্ট্রিতে আমরা ট্রানজাকশন লিমিট কমিয়ে দিয়েছি। যেমন আগে ছিল আনলিমিটেড, ওই কান্ট্রি থেকে যদি 500 লোক ডেইলি ট্রানজাকশন করতো তাও আমরা ট্রানজাকশন গুলাকে অ্যাকসেপ্ট করতাম। এখন আমরা বেশি ট্রানজাকশন আমরা এলাও করবো না। আমরা তাহলে সুইফট সিস্টেমটাকে কন্ট্রোলে নিয়ে আসছি। আমরা সুইফট সিস্টেমটাকে 24 ঘন্টা চালু রাখছি না। আমরা আমাদের মেসেজ গুলা যেগুলো এলসি হবে, এলসি মেসেজ গুলো কম্পোজ করে নিতেছি আগে, কম্পোজ করে আমরা যে কোনো সময় 15 মিনিট বা 20 মিনিটের জন্য সুইফটটা চালু করতেছি। চালু করে ওই মেসেজ গুলো থ্রো হয়ে যাচ্ছে, আবার বাহিরে যে মেসেজ গুলো কিউ ছিল আসার জন্য সেগুলো চলে আসতেছে।
তারপরে আমি আবার সেই সিস্টেমটাকে পুরো বন্ধ করতেছি। বিগল বয়েজ গ্রুপ যেসব দেশকে শিকার বানাতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, পেরু, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, ব্রাজিল, কুয়েত, মালয়েশিয়া, স্পেন, তাইওয়ান এবং ফিলিপিন্স। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সুরক্ষা দিতে উপজেলা কমপ্লেক্সের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, রোহিঙ্গাদের অপরাধ নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার পর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের বিষয়টি সামনে আসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তার বিষয়টিও আলোচনায় উঠে আসে। আলোচনা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা প্রসঙ্গ। শেখদের বাসভবনে আমরা ইতিমধ্যে পুলিশ মোতায়েন করেছি যাতে তাদের রাত্রিকালীন নিরাপত্তা থাকে। আজকে একটু সংশোধন করে আমরা করেছি যে পুরো কমপ্লেক্স, কারণ সেখানে আরো অনেক অফিসাররা থাকেন, তাদেরও নিরাপত্তার প্রশ্ন আছে। তাদের পুরো উপজেলা কমপ্লেক্স, কারণ সেখানে অধিকাংশ অফিসারই পরিবার নিয়ে বসবাস করে, সবগুলো পরিবারের যাতে নিশ্চয়তা বোধ করে রাত্রিকালীন তারা এরকম আক্রমণের শিকার না হয়, সেজন্য পুরো কমপ্লেক্সকে সিসি এর আওতায় আনা এবং সেখানে পাহারায় থাকবে। বৈঠকে অভিযোগ করা হয় কিছু এনজিও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপতৎপরতা চালাচ্ছে। কিছু আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা আছে এনজিওদের নামে, যাতে এই রোহিঙ্গারা মানে বিভিন্নভাবে নিজেদের দ্বিধা বিভক্ত হয়ে যে মারামারি, কাটাকাটি বা মাদক দ্রব্যের সাথে, ক্রাইমের সাথে জড়িত হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণের জন্য সিদ্ধান্ত হয়েছে যে আমরা অচিরেই ভালোভাবে ফেন্সিং এর ব্যবস্থা করব এবং টাওয়ার থেকে যাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ 24টা টাওয়ার নির্মাণ করা হবে, প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা ইত্যাদি রেখে তাদের কার্যক্রমগুলো আমরা নিয়ন্ত্রণ রাখি। কিছু বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে থেকে নানা অপরাধে জড়িয়ে পড়ছে, এমন অভিযোগে তাদের গ্রেপ্তার করে দ্রুত নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। পুলিশের বিরুদ্ধে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা হওয়ার পর থেকে কক্সবাজার পুলিশের বিরুদ্ধে একের পর এক মামলা করছে বিভিন্ন সময় ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধে নিহতদের পরিবার। বিভিন্ন সময় নির্যাতনের অভিযোগেও পুলিশের বিরুদ্ধে মামলা করছেন অনেকে। রাসেল খন্দকারের ভিডিওচিত্রে কক্সবাজার থেকে ওবায়দুল রশিদের রিপোর্ট। মাদক বিরোধী অভিযান শুরুর পর কক্সবাজারে সবচেয়ে বেশি ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ হয়েছে নয়নাভিরাম এ মেরিন ড্রাইভে। পুলিশ, র্যাব, বিজিবির সাথে হওয়া কথিত বন্দুকযুদ্ধগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত টেকনাফ থানা পুলিশ। বেশিরভাগের নেতৃত্বে ছিলেন টেকনাফ থানার পুরস্কারপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাস। বন্দুকযুদ্ধে নিহত কারোর পরিবার এতদিন নীরব থাকলেও মোড় ঘুরে যায় সেই মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হবার পর। সিনহার বোন শারমিন শাহরিয়ার পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করার পর থেকে আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাচ্ছেন আরো অনেকে। আমার স্বামী সৈয়দ আলমকে, নুরুল আলম হচ্ছে আমার বাসুর, আর সৈয়দ নূর হচ্ছে আমার বাগিনা। এই তিনজনকে একসাথে হত্যা করছে প্রদীপ কুমার দাস এবং এসআই মশিউর। প্রদীপ চাইছিল আমার কাছ থেকে 30 লক্ষ টাকা। ওরা নাকি 7জন লোক গেছে আমার বাড়িতে, তারপরে আমার বাইরের পরিবার নাকি তাদেরকে 5 লক্ষ টাকা কান্নাকাটি করিয়া 5 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে আর কোনো মোবাইলও ধরে না, রিসিভ করে না। এই শেষ পর্যন্ত আমার ভাইয়ের লাশটা আমরা পাইছি। স্থানীয় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আরো অনেকের। তাদের কেউ কেউ যেমন তাদের উপর চলা নির্যাতনের কথা গণমাধ্যমকে বলছেন, তেমনি অনেকেই মামলা করছেন পুলিশের বিরুদ্ধে। যেই দিন রিপোর্ট করেছিলাম এরপর দিন থেকে আমি আর সেখানে থাকতে পারি নাই। প্রদীপ এবং প্রদীপের লালিত পালিত মাদক ব্যবসায়ীরা আমাকে একের পর একে অভিযান করে আমাকে তারা এখান থেকে নিয়ে গিয়ে
হত্যা করতে চেয়েছিল। প্রথম তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করে রাস্তায় ফেলে দেবে, লাশ উদ্ধার হবে, পরে বলবে মাদক ব্যবসায়ীরা মারছে, এই কই আবার একটা বাণিজ্য করে। অভিযোগকারীরা বলছেন সকল মামলা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বেরিয়ে আসে প্রকৃত অপরাধীদের অপরাধের কথা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, কক্সবাজার। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে সুরক্ষিত দেশ গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দেশকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের বাংলাদেশ কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দৃষ্টান্ত হয়েছে বাংলাদেশ। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জোটবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন বা জিসি এর আঞ্চলিক কেন্দ্র স্থাপন হয়েছে। আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের নতুন ভবনে স্থাপিত এই কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জিসি এর বোর্ড চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। অংশ নেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী সহ দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারকরা। Bangladesh is a striking example of how vulnerable communities can be the most innovative in adaptation to climate change. Bangladesh is the best example, successful case. That is why we decided to establish Southeast Asian regional office in Dhaka. জিসি এর ঢাকা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করতে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোজনের ক্ষেত্রে তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। The government has formulated a 100-year plan called Bangladesh Delta Plan 2000 as a long-term plan to face the challenges of climate change and natural disasters. We build up our country a safe place for our future generation. And besides that, we have also, through research, we are going for crops which will be salinity resistance crops, drought resistance crops and water submerged resistance crops. বাংলাদেশ নামের এই বদ্বীপে প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি দুর্যোগের কথা তুলে ধরে এই সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। We have to live with nature and natural disaster, but we have to adapt how to save our people's life and their habitation, and we are trying our best to do that. As the climate change is a global affair, I would like to call upon the countries to enhance their nationally determined contributions by December the 31st this year in tackling the manage as well as execute the 2015 Paris Agreement. We should not leave each other, rather force unity to fight the current crisis or any such one in the future. We will work together, we will fight together, we will achieve together. আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বান কি মুন ডিজিটাল পদ্ধতিতে জিসি এর ঢাকা সেন্টার উদ্বোধন করেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন 9 জনের অবস্থাই আশঙ্কাজনক। ঘটনার পেছনে নাশকতা ছিল কি না জানতে সন্দেহভাজনদের নজরদারিতে রেখেছে পুলিশ। দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ চেয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। আলভি হোসাইনের রিপোর্ট। একটা তো গেছেই গা, কোনো কিলকিলার নাই। আমরা এই যে আল্লাহর কাছে চাই, আল্লাহ এই একটা আমার দিয়া যাও তাকে, নাহলে তো দুইটা সন্তান এখানে কি হইল বাবা। রওশন বেগমের 2 মেয়ের স্বামী নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বিস্ফোরণে একজন মারা গেছেন, আরেকজন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে। বুঝাইছি যে গানলে খেদাই দিব, এটা কইয়া বুঝাই আনছে, আর নাহলে এখানে কান্দা ভাড়া লাইতো কান্দা কান্দে না, খালি খেদাই দিব বলছে না। আইসিইউতে থাকা আমজাদ হোসেনের শিশুকন্যা আমেনাও বাবাকে দেখতে ছুটে এসেছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস যাদের সন্দেহ করছে তাদের নজরদারিতে রেখেছে পুলিশ।
ঘটনা তদন্তে কাজ করছে আরও 4টি কমিটি। আমরা ইতিমধ্যেই সম্ভাব্য যাদের কারণে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। রিপোর্ট পাওয়া মাত্রই আমরা তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে আসতে সক্ষম হব এবং মামলা তদন্ত এখন চলছে। সেই মামলাটি আমি নিজেই সরাসরি তত্ত্বাবধান করছি। আমরা আশা করতে পারি যে আমরা এই মামলাটি সুষ্ঠু তদন্ত করে শতভাগ পেশাদার হিসেবে তদন্ত করে আমরা সম্পূর্ণভাবে যারা এখানে অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা প্রত্যেকের জন্য ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা এবং পরিবারের অন্তত একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন। ফ্যামিলিতে একজন আছে যে এক ছেলেও মারা গেছে, পিতাও মারা গেছে, শুধু তার স্ত্রী রয়ে গেছে, সে কোনো কাজও করতে পারবে না, বয়স্ক। তাদেরকে বয়স্ক ভাতা বা মাসিক এমন একটা অ্যামাউন্ট তাদেরকে দেওয়া উচিত যার ফলে তাদের যাতে অভাবের মুখ তারা কমপক্ষে স্বামী হারিয়ে ছেলে হারিয়ে যে একটা শোকের মধ্যে তারা পড়েছে, এই আর্থিক অনুদানের দ্বারা কমপক্ষে তারা যাতে আশ্বাস পায়, যারা কমপক্ষে তারা এই বেদনাটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আলভি হোসাইন, চ্যানেল আই। বন্য হাতির মৃত্যুর কারণ অনুসন্ধান চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অস্বাভাবিকভাবে 19 বছর ধরে চলা হাতির মৃত্যুর ঘটনার অবসানের জন্য আবেদন করার কথা জানিয়েছেন আইনজীবী। খারিজ হওয়ায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা রিট আবেদনকারীর। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বন্য হাতির মৃত্যু নিয়ে 23 আগস্ট গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী কক্সবাজার বান্দরবানের একাংশ, চট্টগ্রাম শহর এবং রাঙামাটিতে গত 19 বছরে 106টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় 32টি, অসুস্থ হয়ে 29টি, 22টি বার্ধক্যজনিত জটিলতায় বিদ্যুতায়িত হয়ে 15টি এবং 8টি গুলিতে মারা যায়। এর মধ্যে 84টির মৃত্যুর কারণ জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এভাবে যদি বন্যপ্রাণী যদি মারা যায়, 100 পৃথিবী ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে। একটা সামান্য একটা প্রসিডিউরাল ডিফেক্টের কারণে যদি এটা যদি রিজেক্ট করা হয় তাহলে এটা তো আমরা হতাশ হব। এটা আমার শুধু দায়িত্ব না, এটা কোর্টেরও দায়িত্ব। আবেদনের উপর শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। আমাদের কথা উনি শুনলেন না, উনি রিজেক্ট করলেন। এখন আমরা বাধ্য হয়ে অ্যাপেলেট ডিভিশনে যাব, দেখি অ্যাপেলেট ডিভিশন কি করে। আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা সর্বোচ্চ আদালতে যাব। রিট আবেদনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব, প্রধান বন সংরক্ষক ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এখনো মানসিক ট্রমায় ভুগছেন। তিনি মুখে ওষুধ ও তরল খাবার খেতে পারলেও শরীরের অবশ হয়ে যাওয়ার ডান অংশের উন্নতি নেই। মেডিকেল বোর্ডের প্রধান জানিয়েছেন বুধবার তারা আবার ওয়াহিদার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। জান্নাতুল বাকে একের রিপোর্ট। রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে পঞ্চম দিন পার করছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। অস্ত্রোপচারের 72 ঘণ্টা পর সোমবার তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হয়। তার অবস্থা পর্যায়ক্রমে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সর্বশেষ অবস্থা উনি যথেষ্ট উন্নতি হয়েছে। উনি এখন নিজে মুখে খাচ্ছেন, তরল খাচ্ছেন, একটু নরম খাবারও খেতে পাচ্ছেন, ওষুধপত্র মুখে খাচ্ছেন। এখন ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে। ওনার একটা মানসিক ট্রমা আছে, এত বড় একটা আঘাত, খারাপ হতে, কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইমপ্রুভমেন্ট হয়েছে। ওয়াহিদা খানমের শরীরের অবশ হয়ে যাওয়া অংশে ফিজিওথেরাপি চলছে। হাতের কোনো উন্নতি নাই, কিন্তু ফিজিওথেরাপি চলছে। এখন ফিজিওথেরাপি চলার পরে কতটুকু কি উন্নতি হয় সেটা সময় জবাব দিবে, সময় বলতে পারবে। বেডে দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছি, যেহেতু এখানে কিছু নিরাপত্তার প্রশ্ন আছে সেই জন্য আমরা আপাতত ওনাকে এইচডিইউতে রেখেছি। আগামীকাল মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিবে যে আগামীকাল ওনাকে কেবিনে দেওয়া হবে কিনা। 3রা সেপ্টেম্বর ভোররাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর ওয়াহিদাকে ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে রাতেই মাথায় অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ নিউরোচিকিৎসক দল। বর্তমানে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ।
শনাক্তের হার কমলেও মৃত্যু সংখ্যা কমছে না। শনাক্তের হার যখন বেশি ছিল তখন মৃত্যু যা ছিল এখন কমার পরও মৃত্যু সংখ্যা আছে আগের মতোই। বিশেষজ্ঞরা বলছেন মাত্র কয়েকটি বিষয়ে সতর্ক থাকলেই করোনার সংক্রমণ কমানো সম্ভব। সোমবার থেকে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1892 এবং মৃত্যু হয়েছে 36 জনের। চক্রবাড়িতে রিপোর্ট। 1 আগস্ট দেশে প্রতিদিনের করোনা শনাক্তের হার ছিল 24.98%। মৃত্যু সংখ্যা ছিল 21। কোরবানির ঈদের একদিন পর 3রা আগস্ট যেদিন দেশে সর্বোচ্চ শনাক্তের হার 31.91, সেদিন মৃত্যু সংখ্যা ছিল 30। আবার 21শে আগস্ট যেদিন থেকে শনাক্তের হার 20-এর নিচে নেমে গেছে, ওই দিন মৃত্যু সংখ্যা 39 জন ছিল। 3রা সেপ্টেম্বর শনাক্তের হার 15% নিচে নামার দিন মৃত্যু সংখ্যা 32। আর মঙ্গলবার শনাক্তের হার 12.64% দিনও মৃত্যু সংখ্যা একই রকম। বাংলাদেশের করোনার মৃত্যু হার অনেকটা স্ট্যাটিক রয়েছে, সেটা হলো 30 থেকে 45-এর মধ্যেই। এই যে মৃত্যু হারটা কিন্তু একটু বেশি, কিন্তু যদি মনে করো যে একদিনে হয়তো 40 জন লোক মারা গেল আর শনাক্ত হলো করোনা পজিটিভ 2000, সে তাই যদি হয় তাহলে এখানে দেখালো যে শনাক্তের তুলনায় মৃত্যুর রেট হলো 2%। আর যদি আমাদের শনাক্ত যদি 4000 হতো আর লোক যদি 40 জনই মারা যেত তাহলে এটা কিন্তু এটা চলে আসতো 1%-এ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 15,142, পরীক্ষা 14,973, শনাক্ত 1,892 জন, শনাক্তের হার 12.64%, মৃত্যু সংখ্যা 36 আর সুস্থ 3,236 জন। দেশে এখন মোট আক্রান্ত শনাক্ত 3,29,251 জন, চিকিৎসাধীন 96,890, সুস্থ 2,27,809, সুস্থতার হার 69.19%, মৃত্যু 4,552 জন, মৃত্যু হার 1.38। জীবনের সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। আমাদের সব ক্ষেত্রে খুবই কেয়ারফুল হতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট এই চক্ষু বিশেষজ্ঞ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনার লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মান জানিয়েছেন দেশবাসী এবং প্রবাসীরা। জাতীয় সংকটে জীবন বাজি রেখে কাজ করা ওই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আবারও হবে 15 সেপ্টেম্বর বিকেল 4টায়। শমিক আহমেদের রিপোর্ট। করোনা সংকটের শুরু থেকেই রাজধানীর অন্য সব এলাকার মতোই মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দারাও আক্রান্ত হন প্রাণঘাতী কোভিড-19-এ। তবু দমে যাননি এখানকার বাসিন্দারা। লকডাউন সময়ে এক পরিবারের মতো সহযোগিতায় এগিয়ে আসে জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। সংকটের সময় জীবন বাজি রেখে কাজ করা বীরদের প্রতি শ্রদ্ধায় এবার 1 মিনিটের অবিরাম করতালি। আমরা প্রথম থেকেই জাপান গার্ডেন সিটিতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা, করোনা ভাইরাস নিয়ে আমাদের যে কার্যক্রমগুলো, স্যানিটাইজ প্রোগ্রাম এবং সচেতনতামূলক প্রোগ্রাম, এটির যত ধরনের কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো আমরা জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নিয়মিতভাবে আমরা পরিচালনা করেছি। করোনা পরিস্থিতির শুরু থেকেই দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে প্রায় 1 যুগ ধরে কাজ করা সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রতি মঙ্গলবার বিকেল 4টায় 1 মিনিটের অবিরাম করতালির মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালন করে আসছে প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও একদল ফেসবুক ব্যবহারকারী। করতালির মাধ্যমে সম্মুখ সারির যারা যোদ্ধা তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও অভিনন্দন জানালাম। এই বৈরী আবহাওয়া, এই নানা ধরনের দুর্যোগের মধ্যে যারা নানাভাবে আমাদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তাদের প্রতি সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা অনেককে হারিয়েছি, এর মধ্যে তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতাবোধ এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব আমরা যেন কখনোই ভুলে না যাই। এবং আরেকটি কথা, আজকাল কিন্তু অনেকেই আমরা দেখছি যে মাস্ক ছাড়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এ ব্যাপারটি কিন্তু হালকাভাবে দেখলে হবে না, কারণ কোভিড-19 কিন্তু শেষ হয়ে যায়নি।
এবং এটা কিন্তু বেশ লম্বা সময়ের জন্যই থাকবে। সেই কারণেই আমাদের কিন্তু সাবধান হতে হবে, কারণ আমরা যদি সাবধান না হই এই সম্মুখ সারির যোদ্ধারা আরও হিমশিম খেয়ে যাবে কিন্তু আমাদের সামাল দিতে গিয়ে। সুতরাং তাদের জন্য, তাদের কথা চিন্তা করে আমরা যেন সাবধান হই এবং আমরা যেন মাস্ক ব্যবহার করি এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। আমরা আগামী মঙ্গলবার আবারও বিকেল 4টায় আপনাদের জন্য, যারা আমাদের জন্য সম্মুখ সারির যোদ্ধা যুদ্ধ করে যাচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন আমাদের, তাদের প্রতি অভিনন্দন ও ভালোবাসা জানাবো। দেশবাসী আপনাদের সাথেই আছে। আমরাও জানি মানুষকে সম্মান জানাতে আমরাই বাংলাদেশ স্লোগানে দেশে দেশে করতালি কর্মসূচি পালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ছাড়াও ইউরোপের দেশ ডেনমার্ক ও জার্মান প্রবাসী বাংলাদেশিরা করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন। করোনা রোগীদের সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমরা বাংলা মিউনিক ইফাওর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। মহামারীতে সহযোগিতা করতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। দোয়া রইল তাদের সুস্বাস্থ্যের জন্য, তারা যাতে সুস্থভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাজধানী ও আশপাশের এলাকা থেকে অনেকেই 1 মিনিটের অবিরাম করতালি কর্মসূচি পালন করেন। বিকেল 4টায় জেলায় জেলায় করতালি কর্মসূচি পালিত হয়েছে। লক্ষ্মীপুরের সিভিল সার্জন সহ সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন। লক্ষ্মীপুরের প্রায় 2000 রোগী আমরা চিকিৎসা করেছি। বিকেল 4টায় শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ কর্মকর্তা কর্মচারীরা করতালির মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। আয়োজক আমরা ধন্যবাদ জানাই আমার নড়িয়া পৌরসভার পক্ষ থেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নেন। তারা মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানানোর মধ্যে যে অনুষ্ঠানে আমরা এখানে অংশগ্রহণ করলাম। খুলনার কলরোয়ায় সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। মহামারীর হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কাজ করছে যারা মারা গেছে, তাদের স্মৃতির প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। রাজশাহী প্রেস ক্লাবের সামনে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নীলফামারীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে করোনার সম্মুখ সারির যোদ্ধাদের অভিবাদন জানিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী সহ কর্মকর্তা কর্মচারীরা 1 মিনিটের অবিরাম করতালিতে অংশ নিয়েছেন। সৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছে। সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক গুলি ছোড়ার অভিযোগ চিরে পাল্টা জবাবের ঘোষণা বেইজিংয়ের। স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। লাখাত সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক গুলি ছোড়ার অভিযোগ করেছে চীন। লাখাত সীমান্তবর্তী প্যানগং লেকের কাছে এই ঘটনা ঘটে বলে চীন দাবি করেছে। এবারে নিটল টাটার বিশেষ সংবাদ। সন্তান পৃথিবীতে আসার পর এভাবে আর কখনোই সময় দিতে পারেননি মা বাবা। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে 5 মাস অভিভাবকরা প্রায় পুরোটা সময় সন্তানদের নিয়ে কাটিয়েছেন একই ছাদের নিচে। এবারে কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মাল্টা বাগানের পরিধি বেড়েছে। দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় 2015 সালে 3 জন কৃষক প্রদর্শনীর মাধ্যমে মাল্টা উৎপাদন শুরু করেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
বান্দরবানের নাইখংছড়ি উপবন পর্যটনের বিনোদন কেন্দ্রগুলো ঢেলে সাজানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নতুন শৈল্পিক অবকাঠামোর ছোঁয়ায় বদলেছে পর্যটনের পরিবেশ। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 19 পয়েন্ট বেড়ে 4,978 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর আবারও অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি। জমে উঠেছে বাফুফে নির্বাচন। সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই সাবেক তারকা বাদল রায় ও মানিকের মনোনয়নপত্র জমা। তো আরো একবার চ্যানেল আই সংবাদে। এবারে খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন প্রার্থীরা লড়াই করার ইঙ্গিত দিয়েছেন। যারা মনোনয়নপত্র কিনেছিলেন তারা সবাই জমা দিয়েছেন। নতুনরা বলছেন সুযোগ পেলে বাংলাদেশের ফুটবলকে ঢেলে সাজাবেন। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নর্থ কোরীয় হ্যাকারদের হামলার আশঙ্কায় দেশে অনলাইন ব্যাংকিং সীমিত। রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এটিএম এ লেনদেন বন্ধ। মসজিদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যুতে এ পর্যন্ত 28 জনের প্রাণহানি। তদন্তে সন্দেহভাজনরা নজরদারিতে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব দেশকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। ঝুঁকি মোকাবেলায় দৃষ্টান্ত বাংলাদেশ মন্তব্য। বিদ্যুতায়ন, গুলি ও দুর্ঘটনা সহ বিভিন্নভাবে 19 বছরে 106 বন্য হাতির মৃত্যু। কারণ অনুসন্ধান চেয়ে করা রিট খারিজ। করোনা শনাক্তের হার কমলেও মৃত্যু কমছে না। 24 ঘন্টায় 36 জনের মৃত্যু। নতুন শনাক্ত 1892 জন। এবং অবিরাম করতালিতে সম্মুখসায় করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন। 15 সেপ্টেম্বর আবার 1 মিনিটের কর্মসূচি।